গুড ইভিনিং। ক্লাইমেট চ্যানেল স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মনীষ পাল। আজ অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সুব্রত কুমার দাসকে। সুব্রত কুমার দাস একজন লেখক, কিউরেটর, টিভি উপস্থাপক এবং সংগঠক। ইতিমধ্যে যার 30টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। 2013 সালে তিনি প্রথম অভিবাসী হয়ে কানাডায় আসেন। গুরুত্বপূর্ণ একটা কাজ, 2019 সালে বাংলা ভাষায় প্রকাশিত কানাডা সাহিত্য প্রথম গ্রন্থ এবং যার বর্ধিত এবং পরিবর্তিত সংস্করণ বেরিয়েছে কলকাতা একটা নামী প্রকাশনা থেকে 2023 সালে, সম্ভবত 2025 সালে। তো অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ এটা, বাংলা ভাষায় এই কাজটা। তো এবং এটা বর্ধিত কলেবরে আপনার বেরিয়েছে। প্রথম বইটি বেরিয়েছিল আপনার ঢাকা কলকাতার বিরাসাত প্রকাশনী থেকে। তারপর আজকে সাম্প্রতিক যে বইটা আপনার ডান পাশে আমি দেখতে পাচ্ছি, আপনার সাথে আমি দেখতে পাচ্ছি, কানাডায় 71 বাঙালির অভিজ্ঞতা, একেবারে সদ্য প্রকাশিত বই। 2026 সালের ফেব্রুয়ারির বইমেলায় প্রথম বেরিয়েছে। এবং এটা খুবই অন্যতম একটা কাজ আমি বলবো, কারণ আপনারা দেখতে পাচ্ছেন কানাডায় 71 বাঙালির অভিজ্ঞতা, সম্পাদনা সুব্রত কুমার দাস। এবং এটার কলেবর 560 পৃষ্ঠারও বেশি, আমার যদি ভুল না হয়। তো এবং এই বইটা ইতিমধ্যেই বাংলা ভাষী সাহিত্যপ্রেমীদের মধ্যে অনেক প্রশংসা কুড়াচ্ছে, আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এবং পত্রিকার পাতায়। আমি একটু বলতে চাই, উনি শুধু লিখেন তা নয়, উনি কানাডার বাংলা ভাষী যে লেখক, সেটা কলকাতার হোক বা ঢাকার হোক বা বাংলাদেশের হোক, সবাইকে নিয়ে উনি একটা সাহিত্যের ইকোসিস্টেম তৈরি করেন। এবং এরকম একটা কাজের এই নমুনা হচ্ছে এই বইটি, কানাডায় 71 বাঙালির অভিজ্ঞতা। তার আগে উনি একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে এই বইটা, কানাডা বিবিধ প্রসঙ্গ। এটা মানে কানাডার বিভিন্ন দিক নিয়ে 30 জন লেখক এটা লিখেছেন এবং এটা আপনি সম্পাদনা করেছেন। এটি গত বছর 2025-এ প্রকাশিত হয়েছিল এবং 2026-এর কাজটা তো আছে আমাদের সামনে, আছে, আমরা কথা বলবো। তো আজকে সব ওনার সমগ্র কাজ নিয়ে এবং বিশেষ করে এই বইটা নিয়ে, ওনার যে সাম্প্রতিক কাজ, এগুলো নিয়ে ওনার সাথে আমরা গল্প করব। তবে এই এক আসলে যে সব গল্প করে উঠতে পারবো মনে হয় না, কারণ ওনার কাজের পরিধি অনেক বড়। তবু আমরা চেষ্টা করবো সময় কুলিয়ে যেটুকু আমরা করতে পারি। তো আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের স্টুডিওতে। কেমন আছেন দাদা? ভালো আছি, অনেক ধন্যবাদ ক্লাইমেট চ্যানেলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। তো একটু শুরু থেকেই শুরু করি। সেটা হচ্ছে যে আপনার একেবারে লেখক জীবনের যে শুরু, সেটা দীর্ঘদিনের, সেটা নিয়ে আসলে কথা বললে অনেক সময় লেগে যাবে। এই জন্য আমি একটু সংক্ষিপ্ত করে, সময়ের স্বল্পতার কারণে, আপনার বাংলাদেশ থেকে কানাডায় যখন আপনি যাত্রা শুরু করেছেন, যখন এসেছেন, সেই দিক থেকে আমরা শুরু করতে চাই। সো এই যে বাংলাদেশ থেকে কানাডায় এসে যে নতুন করে শুরু করলেন, এটা কি একেবারে গোড়া থেকে শুরু বলবো, নাকি এই যে রূপান্তরের যে প্রক্রিয়া, এটা কেমন ছিল? না, আমি বলবো যে ব্যাপারটা কি দাঁড়ায় সেটি হচ্ছে যে আমি যখন আসছি, মানে বাংলাদেশ থেকে কানাডায় অভিবাসী হলাম, ততদিনে কিন্তু আমার 25টি বই প্রকাশিত হয়ে গেছে। তার মানে যদি আমি নিজের সম্পর্কে বলি, আমি যথেষ্ট ম্যাচিউরড হয়ে, লেখক হিসেবে, সংগঠক হিসেবে ম্যাচিউরড হয়েই কিন্তু কানাডায় এসেছি। কিন্তু অভিবাসী হলে যেটি ঘটে, প্রথম আমাদেরকে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেই চ্যালেঞ্জগুলো যখন ক্রমে আমরা মোকাবেলা করতে শিখি এবং তার কারণে প্রায় 1 বছর 1.5 বছর পার হয়, সেই সময়টাতে লেখালেখি একটু কমে গিয়েছিল, থেমে গিয়েছিল। তারপরে আবার আমার ওই গতিটা ফিরে আসে। সেটি নতুন নয়, পুরনো গতিটি নতুন করে আসা। তো যেটা বলছি যে আপনার যে এই যে রূপান্তর হলো, বাংলাদেশ থেকে আপনি কানাডায় আসছেন, রূপান্তর আপনার জন্য, রূপান্তরটা হচ্ছে আপনার লেখক সত্তা। আমি যেটা বলবো যে আপনি আগের দীর্ঘদিনের কিছু পাঠক আপনার ছিল, তো এই যে নতুন আসলেন, মাঝখানে থেমে গিয়েছিল, আবার নতুন করে শুরু করলেন, এতে কি আপনার পাঠক কিছু পাঠক কি আপনি হারিয়েছেন, নাকি আপনি বলবেন যে আপনি আরো নতুন পাঠক আপনার ঝুলিতে যোগ করেছেন? এটি একটি জটিল প্রশ্ন, কারণ পাঠক আসলে কখন একজন লেখকের হারিয়ে যায় বা যুক্ত হয়, সেটা সবসময় খুব স্পষ্ট করে বলা যায় না। কারণ ব্যাপারটা কেমন ঘটে, আমি বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে আমার চারপাশে অনেক মানুষ, সেই চেনা মানুষের বলয় থেকে আমি কানাডায় চলে আসলাম। তাহলে স্বাভাবিকভাবেই কিছু পাঠক তো সরে যাবেই। কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমরা এখন থাকি, অনেক বেশি সক্রিয়ভাবে থাকি, সুতরাং বাস্তবে বলা যায় যে সেই পাঠকদের অনেকে কিন্তু আমার সাথে ছিল না।
কিন্তু একই সাথে যেটি ঘটলো, আমি যখন ক্যানাডায় এলাম, টরন্টো এবং সারা ক্যানাডার বিপুল সংখ্যক হাজার হাজার বন্ধু আমি পেয়ে গেলাম এবং তারা নতুন করে আমার পাঠক হয়ে গেলেন। তার ফলে কিন্তু একটি মানে আমি বলবো যে একটি অন্য রকমের মাত্রা সেখানে যুক্ত হলো। এবং আমার অনেকগুলো বই, যেমন আমার রবীন্দ্রনাথ কম জানা অজানা বই, অথবা আমার মহাভারত বলে একটি বই আছে, এই বইগুলো কিন্তু প্রতিটা বই 400-500 করে কপি এই টরন্টোতে গেছে। বাহ, নগদ টাকায় আমি বিক্রি করেছি, ডাকে মানুষকে পাঠিয়েছি, তারা আমাকে এই ট্রান্সফার করে পাঠিয়েছেন। এত বই, আমি বলবো যে যত সংখ্যক বই আমার নিজের হাত দিয়ে আমার বই গেছে, আমার অনুমান যে কোনো বাঙালি লেখকের এত বই বিক্রি হয়নি। বিশেষ করে প্রবাসী, আপনি যেটা বলছেন প্রবাসী। তো এখন একটু কানাডা সাহিত্যে ফিরে আসি, যেহেতু ওটা আপনার এক্সপার্টাইজ, আমি বলবো নতুন দীর্ঘদিন ধরে আপনি এটা চর্চা করছেন, গত 10 বছরের বেশি সময়। তো ওই কানাডা সাহিত্য ক্যান্ডিড আমি যেটা বলছি, এটা বুঝে ওঠার ব্যাপারটা আসলে অন্য অনেকের মতো আপনার জন্য একটু সময় সাপেক্ষ ছিল। তো আপনার কাছে কেন মনে হয়েছে যে সব ছেড়ে ছুড়ে আপনি কানাডা সাহিত্যকে নিয়ে কাজ করবেন? না, আমি আসলে সব ছাড়িনি, বরং আমি বলবো যে আগের সবকিছু রয়েছে, তার সাথে এটি নতুন করে যুক্ত। কিন্তু দীর্ঘদিন আপনি এটা নিয়ে, হ্যাঁ দীর্ঘদিন হয়েছে এই কারণে যে একটা পর্যায়ে এসে ধরা যাক 2015 সাল, তেমন একটি সময় আমি খুব যখন ভাবছিলাম যে আমাকে নতুন করে কিছু একটা নিয়ে কাজ করতে হবে, তখন কিন্তু আমাকে যেটাকে বলে বাংলায় হন্ট করছিল ক্যানাডার সাহিত্য। কারণ আমি ভাবছিলাম যে এই প্রবাসে একজন রবীন্দ্রনাথ বা নজরুল, বা আমি তো এই গবেষণামূলক সমালোচনামূলক সাহিত্য নিয়ে কাজ করতে পছন্দ করি, সেগুলো করার কি বা বিশেষ প্রয়োজন। বরং আমি যে নতুন দেশে এসেছি, আমি যেহেতু ইংরেজি সাহিত্যের মানুষ, আমি শিক্ষার্থী ছিলাম ইংরেজি সাহিত্যের, আমি অধ্যাপনা করেছি ইংরেজি সাহিত্যে, আমার উচিত ক্যানাডার সাহিত্যকে পাঠ করা। এবং সে কারণে কিন্তু ক্রমে ক্রমে আমি এর ভিতরে ঢুকতে শুরু করি এবং একটা পর্যায়ে প্রায় 4 বছরের পরিশ্রমের পর আপনার এই প্রথম বইটা বেরিয়েছে কানাডা সাহিত্য। এটা কানাডা সাহিত্য বিচ্ছিন্ন ভাবনা, কানাডীয় সাহিত্য বিচ্ছিন্ন ভাবনা, 2019 সালে বেরিয়েছিল। 2019 সালে আবার বেরিয়েছিল। 2025-এ সেটার বর্ধিত এবং সংস্করণ আরো অনেক বড় মানে ব্যাপারটা দাঁড়িয়েছে যে এটি তো এমন যে প্রকৃতপক্ষে এই বই তো শেষ হবে না। এমন বলা যেতে পারে যে আমি যতদিন বেঁচে থাকবো, টিল দ্য লাস্ট ডে অফ মাই লাইফ, এই বইয়ের কলেবার বাড়তেই থাকবে। আমি নতুন নতুন পাঠ করছি, নতুন নতুন করে লিখছি, নতুন নতুন বিষয় আপনার যুক্ত হচ্ছে, সেগুলোকে আমি এর ভেতরে অন্তর্ভুক্ত করছি। কিন্তু আমি যেটা বলবো যে কলকাতার যে প্রকাশক ভিরাসার, তারা যে বইটি, তারা আমাকে চেনেন না, কিন্তু পাণ্ডুলিপি দেখে তারা বইটি প্রকাশ করলেন এবং তারা বিভিন্নভাবে বইটি প্রচারে উদ্যোগ নিয়েছেন। আমি দেখেছি, ধরুন সাপ্তাহিক দেশ পত্রিকা, পাক্ষিক এখন দেশ পত্রিকা অথবা বইয়ের দেশ পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, সেগুলোতে পৃষ্ঠাভর্তি বিজ্ঞাপন তারা প্রকাশ করেছেন, তাদের শারদীয় সংখ্যাগুলোতে প্রকাশিত হয়েছে বিজ্ঞাপন, যা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তো এই যে কানাডা সাহিত্য নিয়ে আপনি কাজ করছেন এবং আপনার সুবাদে অনেকে কাজ করছেন, এখানে আমাদের প্রফেশন দেখতে পাচ্ছি। তো এটা, এই যে অনুবাদের কাজ বলুন বা গবেষণার কাজ, আপনি কি মনে করছেন যে এটা আমরা অনুবাদ করছি, কি আমরা কি ভাষাটা অনুবাদ করছি নাকি সংস্কৃতি অনুবাদ করছি? মানে এখানে একটা বিষয় হচ্ছে কি, যে এই কানাডা সাহিত্য নিয়ে আমি যখন কাজ করতে শুরু করলাম এবং যখন একটা পর্যায়ে আমার মনে হতে থাকলো যে আমি কানাডা সাহিত্য বুঝে ফেলেছি, ইয়েস আই হ্যাভ বিন অ্যাবল টু ডু ইট, এবং আমি নিজে একটা বইয়ের পাণ্ডুলিপি তৈরি করতে থাকলাম, তখন আমার ভেতরে একটা জিনিস কাজ করতে থাকে। সেটি হচ্ছে যে আমি ক্যানাডায় থাকা আমার বিরাট সংখ্যক বাঙালি লেখক বন্ধুকে এই কাজে আগ্রহী করতে চেষ্টা করলাম। যেমন ধরুন একজন সুজিত কুসুম পাল, তাকে আমি উৎসাহিত করতে থাকলাম, তাসমিনা খান, মমো কাজী, দিলীপ চক্রবর্তী, তারা উৎসাহিত হতে থাকলেন, তারা নতুন নতুন বই নিয়ে পাঠ করতে থাকলেন, আগ্রহী হয়ে উঠতে থাকলেন। এবং মমো কাজীর কথা আপনি বলেছেন, দেখেছি মমো কাজী কবিতা অনুবাদ মানে বইকে আমি উৎসাহিত করেছিলাম। আমাদের একজন পোয়েট লরিয়েট আছেন, মরিৎস, অনেক বিখ্যাত কবি, তার কবিতার বই। মানে জিনিসটা হচ্ছে যে আমার বইটা তো হচ্ছে একটি সামগ্রিক কাজ, সেই সামগ্রিক কাজ থেকে এখন প্রত্যেককে আমি একটি বিশেষ বিশেষ ক্ষেত্র, বিশেষ বিশেষ লেখক, বিশেষ বিশেষ গ্রন্থে আগ্রহী করতে চেয়েছি। তার মানে আসলে
আমার কাছে যেটা মনে হয় এই যে কাজটা আপনারা করছেন সবাই মিলে এবং আপনার নেতৃত্বে, আপনারা আসলে কানাডাকে ব্যাখ্যা করছেন, কানাডার সাহিত্য নিয়ে, কানাডার কবিতা নিয়ে, সেটা গবেষণার মাধ্যমে হোক, সেটা অনুবাদের মাধ্যমে হোক, আপনারা বাংলাভাষী পাঠকের কাছে কানাডাকে আসলে পৌঁছে দিচ্ছেন। হ্যাঁ, সেটা তো বলাই যায়। যেমন এই প্রসঙ্গে আমি বলবো, আপনার মনে আছে কিনা 2019 সালে টরন্টোতে যখন আমার ক্যানাডার সাহিত্য বইটি প্রথম সংস্করণ নিয়ে অনুষ্ঠান হয়, তখন পোয়েট লরিয়েট অ্যান মাইকেলস এসেছিলেন এবং তিনি একটা কথা বলেছিলেন যে টু নো এ কান্ট্রি ইজ টু নো দ্য লিটারেচার অফ দ্য কান্ট্রি, এবং তিনি বলেছিলেন যে সুব্রত ইজ ট্রাইং টু নো ক্যানাডা থ্রু দ্য লিটারেচার অফ ক্যানাডা। এই যে একটা ব্যাপার যে তার সাহিত্য বুঝলে দেশটাকে বোঝা হয়, এবং আমরা লক্ষাধিক মানুষ, বাঙালি মানুষ ক্যানাডায় রয়েছি, আমরা ক্যানাডার সাহিত্যকে যত বেশি করে বুঝবো, ক্যানাডা আমাদের কাছে তত বেশি আপন হবে এবং আমরা ক্রমে ক্রমে ঋদ্ধ হয়ে উঠবো। এটি আমি সবসময় মনে করি। হ্যাঁ, যেমন অনুবাদের কাজটা তো আসলে খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা ইংরেজিতে দেখেছি, যেমন ওরহান পামুকের কথা আমরা জানি, বা পাওলো কোয়েলহো, ওরা খুব বিখ্যাত লেখক এবং তাদের অরিজিনাল তাদের ভাষায়, মাতৃভাষায় যেটা লিখেছেন সেটা ইংরেজিতে অনুবাদ হয়ে আসছে বলেই আমরা কিন্তু তাদের সেই অনুবাদ আমরা আস্বাদন করতে পারছি। তো আপনারা বাংলা ভাষায় এই কানাডাকে কতটুকু আসলে এ পর্যন্ত নিয়ে যেতে পেরেছেন, মানে কতটুকু বাংলায় কানাডা কতটুকু এসেছে? আমি মনে করি যে এটি তো আসলে আমাদের শুরু, এবং এই শুরুটা হয়েছে আমাদের মোটামুটি 25-30 জন, অথবা সারা পৃথিবী জুড়ে আমি যদি বলি আমরা প্রায় 50 মানুষের লেখক এবং অনুবাদক আমাদের কাজ চলছে একই সাথে। আমি এই প্রসঙ্গে একটু কথা বলি, সেটি হচ্ছে যে এই যে সম্প্রতি আপনি হয়তো জানেন যে আমি কলকাতায় গিয়েছিলাম। কলকাতা থেকে সাহিত্য এখন পত্রিকা, এটির সম্পাদক কবি শ্যামশ্রী রায় কর্মকার, তিনি এই পত্রিকাটির সম্পাদক, এবং তারা এই সংখ্যাটি বের করেছেন। এই পত্রিকার এই বিশেষ সংখ্যাটি হচ্ছে ক্যানাডা সাহিত্য নিয়ে, পুরো এই বইটা কানাডা সাহিত্য নিয়ে। এবং আমি আনন্দের সাথে বলতে চাই এই পত্রিকার এই বিশেষ সংখ্যা প্রকাশনায় একজন মনীষ পাল, তিনি আমাদেরকে সহযোগিতাও করেছেন। অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও। এই যে কলকাতার ধরুন 25-30 জন মানুষ, লেখক, অনুবাদক, তাদেরকে আমরা উঠলাম, তারা কাজ করলেন। আবার গত বছর লন্ডনে উদয় শঙ্কর, তিনি আছেন কবি, উদয় শঙ্কর দুর্জয়, তারা প্রতি বছর একটা সংখ্যা করেন পোয়েট্রি আউট লাউড এর। তো পোয়েট্রি আউট লাউড এর গত বছরের এই সংখ্যাটিতে প্রায় 140 পৃষ্ঠা রয়েছে। সেটি হচ্ছে ক্যানাডা সাহিত্য নিয়ে। এই যে একটা বিশেষ প্রকাশ করা, তাদের কি দাঁড়ালো? সেটি হচ্ছে যে তাদের যে অডিয়েন্স, সেই অডিয়েন্সের কাছে আমরা ক্যানাডা সাহিত্যকে পৌঁছে দিতে সামান্য হলেও ভূমিকা রাখলাম, এবং আমরা কিন্তু এই কাজটি সবসময় করে চলেছি। যেমন আমি যখন জানুয়ারিতে কলকাতা সফরে যাই এবং সেখানে ক্যানাডার সাহিত্য নিয়ে উৎসবে অংশ নেই, অনুষ্ঠানে অংশ নেই, এবং সেখানে একজন সম্পাদকের সাথে আমার কথা হয়, বিতস্তা, তিনি, তার নাম বিতস্তা ঘোষাল, তিনি অনুবাদ নামে একটি পত্রিকা করেন। পত্রিকাটির বয়স 50 বছর, সেটি দ্বিমাসিক পত্রিকা, এবং গত জানুয়ারি মাস থেকে এই পত্রিকায় যেটি ঘটছে সেটি হচ্ছে এর প্রতিটি সংখ্যায় ক্যানাডার সাহিত্য নামে একটি করে অধ্যায় থাকছে। মানে কানাডার সাহিত্য আপনারা অনুবাদ করছেন আমাদের কোনো না কোনো। যেমন আগামী সংখ্যায় যাবে গৌরাঙ্গ মহন্তের কবিতা, তিনি অনুবাদ করেছেন কানাডা। আবার এর আগের সংখ্যায় গিয়েছে মমকাজি, তার আগের সংখ্যায় গিয়েছে সুজিত কুসুম পালের। এই যে এটা চলমান প্রক্রিয়া, এবং এটা আপনারা সমৃদ্ধ করছেন বাংলাভাষী পাঠককে। আমি বলবো যারা আসলে কানাডা সাহিত্য নিয়ে যাদের আগ্রহ আছে বা নতুন করে আগ্রহ তৈরি করবার জন্য আপনারা একটা প্রক্রিয়া চালু করেছেন, এটা আমি বলবো এটা অনেকটা একটা বড় মাপের কাজ, এবং এটা এই জন্য আপনি এবং আপনার টিম যথেষ্ট ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি মনে করি। এই বইটা কানাডায় একাত্তর বাঙালির অভিজ্ঞতা, যেটা আমরা দেখছি, তো এটা একেবারে মানে সাম্প্রতিক সদ্য বেরোয়া বই, যেটা আগামী 1 মে আমাদের কিংস্টনের ওখানে 200 ম্যাকিন্টশ অ্যাভিনিউতে আমাদের একটা প্রকাশনা অনুষ্ঠান আছে। মানে এটি থাকবে 4 জন পোয়েট লরিয়েট আসবেন, 15-20 জন ক্যানাডীয় কবি আসবেন, এবং আমাদের বাঙালি কমিউনিটির শতাধিক কবি লেখক তারা থাকবেন। এবং মূল যেটা বিষয় সেটি হচ্ছে সেখানে এই বইটি
উন্মোচিত হবে। Good. হ্যাঁ। তাহলে এই যে আপনি যে বইটা সম্পাদনা করেছেন এবং এখানে 71 জন বাঙালি লিখেছেন, হ্যাঁ। তো আমি প্রায় অর্ধেকেরও বেশি আমার পড়ার সুযোগ হয়েছে। হ্যাঁ। আপনি আমাকে বইটি দিয়েছিলেন, তো আমি দেখেছি দীর্ঘদিন আগে 50 বছরের আগে যারা এসছেন তাদের সেরকম লেখক এখানে আছেন, আবার একেবারে সদ্য 2-4-5 বছর আগে যারা এসছেন তারাও এসছেন, এবং এটার রেঞ্জ আমি বলবো অভিজ্ঞতার যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যে অভিজ্ঞতা সেটা অনেক বড় মাপের, বড় ব্যাপ্তি। তো এখন লেখকদের একটা ব্যাপার আছে, ঠিক আছে যে আমি লিখলাম আমার অভিজ্ঞতা, সেটা আমার একটা ধারণা আছে, কিন্তু আপনি মানে আপনার কাছে কেন মনে হয়েছে যে এরকম একটা কাজ করা দরকার? এই ক্ষেত্রে একটা খুব মানে একটি জায়গায় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বলা হয় ক্যানাডা ইজ এ কান্ট্রি অফ মেমোয়ার্স। ক্যানাডায় আমরা বিরাট সংখ্যক মানুষ অভিবাসী, এবং প্রতিটি অভিবাসীর জীবন মানে হচ্ছে একটি নতুন নতুন গল্প, তার অভিবাসনের গল্প, তার নিজ ভূমি ত্যাগের গল্প, নতুন দেশকে গ্রহণের গল্প। এই গল্পই কিন্তু ক্যানাডার সাহিত্যের বিরাট অংশ জুড়ে রয়েছে। তা আমাকেও একসময় মনে হতে থাকলো যে না, আমরা যারা বাঙালি আমাদের এই গল্প তো রয়েছে, সেই গল্প কেন আমরা প্রকাশ করছি না। এবং তারপরেই আমি এই উদ্যোগটা নিই, এবং আমরা 71 জনের লেখাকে এক জায়গায় সংকলন করতে পেরেছি। আর যেটি মনীষ পাল বলছিলেন সেটি হচ্ছে যে তিনি বইয়ের অর্ধেকখানি পড়ে ফেলেছেন, কারণ তাকে এই বইটি টরন্টোতে নিয়ে আসার পর তাকে আমি প্রথম কপি উপহার দিই। এই কারণে এই বইটি প্রকাশনাতে তার একটি বিরাট ভূমিকা রয়েছে। আমি এই সাথে আরো স্বীকার করব, আমাদের আরো কয়েকজন বন্ধু, যেমন ব্যারিস্টার সূর্য চক্রবর্তী, তারপরে বজলুর মারুফ, তারপরে আরো অনেকের সহযোগিতা রয়েছে, এবং আমাদের যে প্ল্যাটফর্ম ক্যানাডা জার্নাল, সেখানে আরো বেশ কয়েকজন বন্ধু, বিশেষ করে মাহবুব ওসমানী, ব্যারিস্টার ওমর আল হাসান, ব্যারিস্টার শামিমারা, ওদেরও অনেক অবদান রয়েছে। কিন্তু মনীষ পালের অবদান সবচেয়ে বেশি এই বইয়ের ক্ষেত্রে, এবং সে কারণে তিনি বইটা পেয়েছেন এবং আমরা বইটা পেলাম। এবং এই বইতে আমরা যে কাজটি করতে থাকলাম সেটি হচ্ছে আমরা কিন্তু সারা ক্যানাডার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লেখকদেরকে এর ভিতরে অন্তর্ভুক্ত করেছি। যেমন আমরা ক্যালগেরি, হ্যালিফ্যাক্স, মন্ট্রিয়ল, অটোয়া, সাসকাচুয়ান, এডমন্টন, ভ্যাঙ্কুভার, সব জায়গার লেখক, মানে আমরা যেটা বলি কোস্ট টু কোস্ট কোস্ট, হ্যাঁ, কোস্ট টু কোস্ট, সেটি আমরা করেছি। এবং যেমন ধরুন আমরা এখানে এমন লেখককে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছি যিনি ধরে যাক 1965 সালে টরন্টোতে এসেছিলেন। তার নাম কবি অশোক চক্রবর্তী, তার বয়স এখন 88 বছর, এবং ওনার লেখাটা আমি পড়েছি, ওটাই আমি বললাম যে উনি দীর্ঘদিন তো, এবং ওনার অনেক কাজ, এটা আসলে অনেকের জানা উচিত। এই যে আমরা জানি না, সেই জানানোটাই কিন্তু উনি যেমন এই কলকাতার একেবারে মানে অনেক উঁচু মাপের লেখক, শিল্পী, সবাইকে উনি নিয়ে এসেছেন, চিত্রশিল্পী, সবাইকে নিয়ে এসেছেন। ব্যক্তি জীবনে প্রকৌশলী ছিলেন, অনেক কাজ করেছেন, তার বয়স 88 হয়ে গেছে, তার লেখা আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি। সেটি আমাদের কাছে অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার বলে আমি মনে করি। এবং এর বাইরে ধরা যাক অটোয়াতে আমাদের একজন আছেন, তার নাম ঝর্ণা চ্যাটার্জি। তিনি কিন্তু 1968-69 সালে কানাডায় এসেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে MA ডিগ্রি লাভের পর। তার লেখাকে নিতে পেরেছি। যেমন আমাদের চিত্র নির্মাতা ফুয়াদ চৌধুরী, ফুয়াদ ভাই কিন্তু আমি পড়েছি ফুয়াদ চৌধুরীর লেখাটা আমার পড়া হয়েছে। 1974 সালে এসেছেন, মানে বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের একদম, এবং উনি এখানে মূলধারার মানে আপনার সাংবাদিকতায় কাজ করেছেন। এটা খুবই, এই যে তার মতো মানুষের অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাগুলো কি হয়, আমরা নিজেরা অভিজ্ঞতা পাঠ করে ইতিহাস জানতে পারি, আমাদের অভিবাসনের গল্প জানতে পারি, এবং যারা ক্যানাডায় নতুন আসেন বা ভবিষ্যতে আসবেন তাদের জন্য এই বই একটি দিক নির্দেশনা হতে পারে যে কে আসলে তার জীবনকে কেমন করে নির্মাণ করেছিল। আপনার কাছে আমার প্রশ্ন আছে একটা, সেটা হচ্ছে যে আপনি মানে প্রথম হচ্ছে এই বইটি দিয়ে আপনি আসলে কানাডায় বাঙালির যে অভিযাত্রা সেটা আপনি লিখিয়ে নিলেন। তো ইংরেজিতে এই ধরনের বই আমরা পড়েছি, এখানে দু একটা বইয়ের নাম আমি বলছি আপনাকে, প্যাসেজেস বা স্টোরি অফ নেশন, এখানে অনেকে লিখেছেন, এবং এই বইগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে পৃথিবীর নানান প্রান্ত থেকে যে মানুষ কীভাবে এখানে অভিবাসিত হয়েছে। তো
বাংলায় কি কাজটা প্রথম? আমার তো মনে হয় যে এটি প্রথম। আমার কাছে খুব মানে অবাক লাগছে যে যে এরকম একটা কাজ আপনি করেছেন, উদ্যোগ নিয়েছেন, তো এবং তাই মনে হচ্ছে যে বাংলায় প্রথম আপনি কাজটা করেছেন। আমার ধারণা যে সেটি প্রথম, এই প্রথম। আচ্ছা, তো এইটার কি পরবর্তী কোনো কাজের আপনার কোনো পরিকল্পনা আছে কি? এবার যেমন ৭১ বাঙালির অভিজ্ঞতা নিয়ে আমি কাজ করছি, বাস্তবে যেটি কথা সেটি হচ্ছে যে আমি যখন এই বইটি চূড়ান্ত করছি, আমি তখন জানি কানাডার অনেক গুরুত্বপূর্ণ মানুষ, বাঙালি মানুষ, তাদের লেখা আমরা নিতে পারিনি, বাদ পড়ে গেছে। অনেক মানুষ আছেন তারা অভিজ্ঞ, তাদের বিপুল অভিজ্ঞতা রয়েছে, তিনি ৫০-৬০ বছর আগে এসেছেন, তার গল্পটা আমাদের ধরা হয়নি। কিন্তু আমরা যদি সবাইকে অন্তর্ভুক্ত করতে যাই তাহলে দেখা যাবে যে কোনোদিনই আমরা একটি বই প্রকাশ করে ফেলতে পারি। কারণ ইতিমধ্যে বইটা প্রায় ৬০০ পৃষ্ঠার মতো হয়ে গেছে। হ্যাঁ, ইতিমধ্যে হয়েছে। তো আমি যেটা মনে করি, যেটা আমার ভবিষ্যৎ ভাবনা, সেটি হচ্ছে যদি আমরা আরো এরকম পটেনশিয়াল মানুষকে পাই যার অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ ছিল, যার ভাবনা, যার প্রজ্ঞা অনেক বেশি আমাদের জন্য মর্যাদাবান, তার অভিজ্ঞতাকে আমরা অন্যভাবে অন্তর্ভুক্ত করব, ডকুমেন্টেশনের ব্যবস্থা করব, প্রয়োজনে সেগুলোকে ইংরেজি ভাষায় ডকুমেন্টেশন। এটা একটা খুব ভালো, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে আসলে তাদের পূর্বশীলের সেরকম একটি ভাবনা আমার আছে। দেখা যাক কি হয়। তো শেষ করবার আমি আবার একটু আপনার কাছে জানতে চাই যে কানাডাকে আমরা আমাদের নতুন দেশ করে নিয়েছি, এবং আমার মনে হয় এই যে দেশে আমরা আছি এরকম একটা উন্নত সংস্কৃতিতে, এখানে লেখকদের বই পড়া না হলে বা এখানের যারা, আমি বলবো যে লিটারারি যে ইকোসিস্টেম, সেটা যদি আমরা না জানি তাহলে আমাদের জীবনটা কিছুটা অপূর্ণতা থেকে যায়। এই ব্যাপারে আপনার কি অভিমত? সে তো বটেই। এবং অনেকে কিন্তু দেখবেন যে বলে যে আজকাল মানুষ বই পড়ে না, কথাটাকে আমি কিন্তু মানি না। বই হয়তো এরকম করে একটা বই, এই যে এটা হচ্ছে একটা জীবন্ত রক্ত মাংসের বইয়ের মতো একটা ব্যাপার আর কি। এই বইটা আমরা হয়তো পড়ি না বা কম পড়ি, কিন্তু আমি কানাডার বহু বইয়ের দোকানে যেয়ে দেখেছি এত ভিড় যে সেখানে আমি দাঁড়াতে পারছি না। এবং আপনারা জেনে বিস্মিত হবেন যে সেখানে আমি তরুণ মানুষদের এত ভিড় দেখেছি, যা দেখে আমার বিস্ময় জেগেছে। আবার আপনি যদি খুব কাছে যেয়ে দেখেন, বহু তরুণ আমাদের রয়েছে, আমাদের ঘরে আমাদের ছেলে মেয়ে রয়েছে, তারা কিন্তু অনলাইনে বই পড়ছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো আমার ল্যাপটপেও কিন্তু অনলাইন বইয়ের সংখ্যা 10,000-এর বেশি। হ্যাঁ, আমি সেগুলো সংগ্রহ করেছি, কারণ সব তো আমি এরকম করে মানে এই কাগজের বই করে আমার কাছে রাখতে পারবো না। তো সেভাবে তো আমরা পড়ছি, অথবা আমি যদি বই নাও পড়ি অন্যভাবে কিন্তু পাঠ করছি, পাঠের প্রক্রিয়া চলছে। তো আপনি যেটা বললেন যে আসলে এই কথাটা আমি বিশ্বাস করি না যে এখানে বই পড়ছে না, কারণ এখানে আমরা দেখছি যে সালমান রুশদি বা অরুন্ধতী রায় চৌধুরী যদি আসে, ওদের $200-300 দিয়ে টিকিট করে মানুষ তাদের কথা আপনি বললেন। রুশদি এর আগে এসেছিলেন, পেন কানাডা আয়োজন করেছিল, তাদের টিকিট বোধ করি $500 ছিল। তাহলে মানে টিকিট সোল্ড আউট, টিকিট পাওয়া যায় না টিকিট। সো তাহলে বইয়ের পড়ার যে চর্চাটা আছে, কিন্তু আমার কাছে যেমন আমরা এই বাংলা বই নিয়ে কথা বলছি, তাই না? আমরা বাংলা বই, কানাডার সাহিত্য নিয়ে ক্যান্ডিড আপনারা অনুবাদ করছেন, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, আমাদের ছেলেমেয়েরা, তারা কিভাবে এই বাংলা চর্চাটা কি তাদের পক্ষে সম্ভব? এখানে একটা ব্যাপার ঘটে কি, এই বইটার ভিতরে কিন্তু সেই ইঙ্গিত আছে। এর ভিতরে আছে যে আজকে থেকে 50 বছর আগে কিন্তু এই যে আমরা আজকে দেখি বাংলা স্কুল, একজন লিখেছেন 50 বছর আগে টরন্টোতে তারা বাংলা শেখানোর জন্য একটি স্কুল করেছিলেন, উদ্যোগ নিয়েছিলেন। ব্যাপারটা কি দাঁড়ায়, সেটি হচ্ছে যে নতুন দেশ, নতুন মাটি, এখানে এসে নিজের ভাষাকে আমি যেভাবে ধরে রাখতে চাইবো, আমার পরবর্তী প্রজন্ম তো সেভাবে চাইবে না, আগ্রহী হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদেরকে উদ্যোগী হতে হবে, কি করে তার ভেতরে আগ্রহটি তৈরি করা যায়। আমি যদি আমার পদ্ধতিতে এগোই তাহলে সেটি ভুল হবে। আমাকে এগোতে হবে তার জন্য উপযুক্ত যেই পদ্ধতি, সেই পদ্ধতিতে। যেমন ধরুন, আমরা ক্যানাডিয়ান কনটেক্সটে আমরা কি করি, আমরা ইএসএল শিখি, মানে আমরা যারা ইংরেজি কম পারি, আমরা যে ইএসএল পদ্ধতিতে কিন্তু শিখি,
যে কোনো একজন কেনেডিয়ান কিন্তু ইএসএল দিয়ে আপনাকে ইংরেজি শেখাতে পারবে না, অন্য কোনো কায়দা দিয়ে, মানে উনি ইংরেজি জানেন না, হবে না, তাকে একটু ইএসএল এর ভেতর দিয়ে একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে সেরকম আমি বাংলা জানি, আমার বাচ্চাকে বাংলা শিখিয়ে ফেললাম, ব্যাপারটি তা হবে না। আমি মনে করি আমাদেরকে বিএসএল করতে হবে, মানে হচ্ছে বেঙ্গলি অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এর জন্য একটা মেথোডোলজি ডেভেলপ করতে হবে যে কিভাবে এটি করা যায়। আমি যদি মেথোডোলজি ডেভেলপ করতে পারি, সেটা যদি বৈজ্ঞানিকভাবে আমি অ্যাপ্লাই করতে পারি, আমাকে তো বৈজ্ঞানিকভাবে করতে হবে। এলোপাথারি জ্ঞান চর্চা করলে কোনো সময় সেটা থাকে না, এবং যারা মানে শিক্ষার্থী সে গ্রহণ করতে পারে না, তার ভেতরে এটি পার্মানেন্ট হয় না। সে কারণে যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ পদ্ধতিতে, বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত পদ্ধতিতে আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলা শেখানোর উদ্যোগ নিই, তাহলে অবশ্যই তারা বাংলা শিখবে, তারা বাংলাকে ভালোবাসবে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে ভবিষ্যতে আমরা কানাডায় দেখব যে আমাদের যে সন্তান যে ইংরেজিতে তুখর, সে একই সাথে বাংলায়ও তুখর হচ্ছে, এবং সে কানাডার মূলধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং আপনি খুবই ভালো বলেছেন, বেঙ্গলি যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি আমরা করতে পারি, এবং আমরা এটা দেখছি আসলে শুধু বাংলাভাষীদের ক্ষেত্রে নয়, ধরেন চাইনিজ, গ্রিক, ইটালিয়ান, প্রত্যেকের ছেলেমেয়েরা তাদের নিজেদের ভাষাটা জানে, অন্তত বলতে পারে। হ্যাঁ, তো আমাদের ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা উদ্যোগ, আপনি যেটা বললেন, বৈজ্ঞানিকভাবে যদি আমরা নিতে পারি, সায়েন্টিফিক ওয়েতে যদি আমরা এটা ডেভেলপ করতে পারি, তাহলে হয়তো এটা কাজে আসবে। আপনার কোনো লেখা থেকে কি একটু পড়ে শোনাবেন? আপনার কোনো যে এমন কোনো লেখা যে আছে আপনি ভাবছেন যে সে, আর দেখুন বিষয়টা হচ্ছে আজকের এই অনুষ্ঠান তো লেখা নিয়ে না, বই নিয়ে, সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে। বরং আমি একটুখানি বলি যে এই যে কানাডার সাহিত্য নিয়ে এই বইটা করেছি, এই বইটা যখন কানাডার বিপুল সংখ্যক বাঙালির কাছে সমাদৃত হয়েছে, তখন সেটি আমার ভিতরে উৎসাহ তৈরি করেছে। এবং তারপরে একটা পর্যায়ে আমি চিন্তা করলাম, এই কানাডাকে বাঙালিদের কাছে, বিশেষ করে যারা নতুন এসেছে, নিউ ইমিগ্রেন্ট, তাদের কাছে কি করে পরিচয় করানো যায়। হ্যাঁ, গুগলে গেলে জানা যায়, কিন্তু আমাদের তো অনেক বাঙালি বন্ধু আছেন, ঠিক যেন ইংরেজি থেকে তার কাছে বিষয়টি স্পষ্ট হয় না। সেজন্য আমরা 30টি বিষয়ে কানাডায় থাকা 30 জন বাঙালির কাছ থেকে 30টি প্রবন্ধ সংগ্রহ করে এই বইটি করি। এবং এই বই, তাতেও আপনিও সহযোগিতা করেছিলেন এই বই প্রকাশের সময়। সূর্য, এই বইটা আমার একটা লেখা হয়েছে, আপনার নিজেরও লেখা রয়েছে, সহযোগিতা করলেন। এবং তারপরে যেটি ঘটলো সেটা হচ্ছে যে আমি চিন্তা করলাম যে অভিজ্ঞতাকে আমাদের গ্রন্থবদ্ধ করা দরকার। আসলে আমি নিজে যখন লিখেছি, তখন আমার কাছে যেটা আপনি ভালো, আপনি যেহেতু লিখেন আপনি ভালো জানবেন, যখন আমরা একটা জিনিস লিখে ফেলি তখন আমাদের কাছে জিনিসটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, তো আমি যেটা বলছি যে এই বইয়ের ক্ষেত্রে যারাই যে বিষয়ে লিখেছেন, তারা সেই বিষয়টা নিয়ে গবেষণা করেছেন, মানে বিষয়টি হচ্ছে এবং সেই বিষয়ে লেখাটার আগে তিনি ওই বিষয়টিতে যা জানতেন, লেখাটা শেষ করার পরে তিনি কিন্তু ওই একই ব্যক্তি নন, তিনি আরো ওই বিষয়ে বেশি জ্ঞানী একজন ব্যক্তি হয়ে গেছেন। তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আপনার কথা ধরেই বলছি যে আপনার অভিবাসন শুধু দেশ বদলানো নয়, অভিবাসীরা সংস্কৃতির নতুন ঘর বাড়ি তৈরি করে নেন, এবং তেমনই এক অনন্য উদ্যোগ আপনি নিয়েছেন এই বইটা। এবং এর আগের উদ্যোগগুলো তো আমরা জানি, কিন্তু এটা একেবারে সদ্য প্রকাশিত বই, এবং এটা 1 মে এটা একেবারে ঘটা করে অনুষ্ঠানের মাধ্যমে এটা উন্মোচিত হবে, এবং এখানে কানাডার নাম করা 4 জন পোয়েট লরিয়েট আসবেন। তো আপনাকে অনেক অনেক অভিনন্দন এই কাজটির জন্য, এবং অসংখ্য ধন্যবাদ এই আজকে আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। আর সুস্থ থাকবেন, সাহিত্যে থাকবেন, এই কামনা করে আজকে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ ক্লাইমেট চ্যানেল, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ক্লাইমেট চ্যানেলকে ধন্যবাদ। আর যারা দেখলেন তারা যদি টরন্টো এবং আশেপাশের শহরে থাকেন, তাহলে প্রত্যেককে অনুরোধ করব 1 তারিখ সন্ধ্যা 6টায় 200 ম্যাকিন্টশ এভিনিউতে যে চার্চ আছে, সেখানে আমাদের অনুষ্ঠান, আপনারা আসবেন। ধন্যবাদ। Climate Channel, a Canadian public service television. Watch, like, follow.